তো তোমাদের আজকে ভ্যালু এডুকেশনের ক্লাস। আমরা প্রত্যেক দিন যখন ক্লাস শুরু করব, তখন আমরা ঠাকুর, আহ, রামকৃষ্ণদেব এবং মা শারদা আর স্বামীজি, মানে স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো আমি দেখো এখানে প্রণাম মন্ত্র, তোমাদের স্লাইডে দেখতে পাচ্ছ প্রণাম মন্ত্র দিয়েছি আমি। এই প্রণাম মন্ত্রটা, এই যে হলুদ কালারের যে দুটো লাইন প্রথমে লেখা রয়েছে, এই লাইন দুটো সংস্কৃতে লেখা আছে। তো আমি তোমাদেরকে, আমি একটু একটু করে বলে দেবো, অর্ধেকটা করে বলবো, তোমরা আমার পরে পরে তোমরা একবার করে বলবে। হ্যাঁ, মন্ত্রটা এবার আস্তে আস্তে দেখবো ওটা হয়ে যাবে। যখন ঠিকঠাক হয়ে যাবে তখন একবারে একসাথে বলবো। এখন আমি একটু বলবো, তারপর তোমরা বলবে। ঠিক আছে? বলো। হ্যাঁ। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। এখানে এই যে সংস্কৃত মন্ত্রটা আমরা বললাম, এটার বাংলা অর্থ কি? বাংলায় আমরা কি বলছি? ঠাকুরকে বলছি, ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ, হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। হুম। এই মন্ত্রটি স্বামীজি যখন বিদেশ থেকে ফেরেন, স্বামীজি বিদেশ থেকে ফেরার পর ঠাকুরের অত্যন্ত নিকটতম ভক্ত নিস্তারিণী দেবীর গৃহে ভাবাবিষ্ট হয়ে রচনা করেছিলেন। ঠিক আছে? এই মন্ত্রটা তোমরা লিখে নাও। খাতা নিয়ে এসছো? খাতা পেন নিয়ে আসলে সবাই লিখে নাও। আমরা প্রত্যেকদিন যখন ক্লাস শুরু হবে এই মন্ত্রগুলো পড়ে তারপর ক্লাস শুরু করব। আর লেখা হয়ে গেলে একটু হাত তুলবে, আমি বুঝতে পারবো লেখা হয়ে গেছে, আমি তখন স্লাইড চেঞ্জ করব। এস আর কে এস ভি এম, তোমরা যদি থেকে থাকো তো ভিডিওটা অন করে নিও। লেখা হয়েছে তোমাদের? শ্রীরামপুর গার্লস।
তাহলে আমরা এবার নেক্সট মন্ত্রে যাচ্ছি, হ্যাঁ। দেখো এরপর কি বলছে, সারদা দেবী প্রণাম মন্ত্র। সারদা দেবীর প্রণাম মন্ত্রটা বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। এর অর্থ, অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এই মন্ত্রটি রচনা করেছেন স্বামী শারদানন্দ মহারাজ। এটাও লিখে নাও। এরপর নেক্সট মন্ত্র, স্বামী স্বামীজির মন্ত্র, স্বামীজির প্রণাম মন্ত্র। এখানে বলছে, বলো। নমঃ শ্রেয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এটার অর্থ বলছে, শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। এই মন্ত্রটি রচনা করেছেন স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ। এটাও লিখে নাও।
আমরা এবার পড়া শুরু করি। তো আগের দিন আমি ভ্যালু এডুকেশন কি, হ্যাঁ, ভ্যালু এডুকেশনের অর্থ কি, এগুলো আলোচনা করেছিলাম। তো যারা ছিলেন না আগের ক্লাসে, তারা আমাদের যে ইউটিউবের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে একটু ক্লাসটা দেখে নেবে, আগের দিনের ক্লাসটা। আগের দিন একটা গল্প বলেছিলাম, আজ একটা নতুন গল্প বলবো। গল্পটা হচ্ছে একটা কাক, হরিণ এবং শৃগালের গল্প। তো মগধ মগধ দেশে চম্পকবতী নামে একটা বন ছিল। হ্যাঁ, সেখানে বহুদিন ধরে একটা এক হরিণ আর তার একটা বন্ধু, একটা কাক বাস করতো। তারা খুব ভালো বন্ধু ছিল। তো হরিণটা নিজের ইচ্ছে মতো বনের এখানে ওখানে ঘুরে বনের ঘাস পাতা খেয়ে খুব মোটা সোটা, বেশ হৃষ্টপুষ্ট হয়েছিল। তো একদিন একটা শৃগাল তাকে দেখতে পেয়ে ভাবলো যে আহা, এই হরিণের মাংস, হরিণটা বেশ নরম নরম মাংস, যদি আমি খেতে পেতাম তাহলে খুবই ভালো হতো। তো এর মাংস খেতে গেলে আমাকে আগে কি করতে হবে, আগে ওর মনে একটা আমার প্রতি বিশ্বাস জন্মাতে হবে। তো এইভাবে হরিণটার শৃগালটা কি করলো, ওই হরিণটার কাছে গিয়ে বলল যে, বন্ধু, ভালো আছো? তো হরিণ তখন বলছে যে, তুমি কে? তো শৃগাল বলল যে, আমার নাম ক্ষুদ্র বুদ্ধি। তো এই বনে তো আমার কোনো বন্ধু নেই, সেই জন্য আমি ভীষণ দুঃখে ছিলাম। তো তোমাকে দেখে আমার একটু ধরে প্রাণ ফিরে এলো। হ্যাঁ, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। তো হরিণ বলল যে, বেশ, বেশ ভালো কথা, ঠিক আছে, আমরা একসাথেই থাকবো। তো তারপর সূর্য ডুবলে তারা দুজন মিলে, মানে হরিণ আর শৃগাল দুজন মিলে হরিণের বাসায় গেল। তো সেখানে একটা চাপা গাছ ছিল। সেই চাপা গাছের ডালে একটা হরিণের এক বন্ধু, ওই মানে হরিণের যে বন্ধু, কাক বন্ধু ছিল, সুবুদ্ধি নাম, কাকের নাম হচ্ছে সুবুদ্ধি। তো সেই সুবুদ্ধি নামক কাকের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, কাকের বাসাও ছিল। এবার ওই কাক তাদের দুজনকে আসতে দেখে জিজ্ঞেস করলো যে, বন্ধু, তোমার সাথে ওটা কে এসছে? তো হরিণ তখন বলল যে, এ এর নাম ক্ষুদ্র বুদ্ধি, ও আমার সাথে সাথে বন্ধুত্ব করতে চায়। তো কাক বলল যে, বন্ধু, অজানা কারোর সাথে না হঠাৎ করে বন্ধুত্ব করা উচিত নয়। তো কাকের এই কথায় শৃগাল বেশ রেগে গেল। দিয়ে শৃগাল রেগে গিয়ে কাককে বলছে যে, প্রথমে যেদিন তুমি মানে যেদিন হরিণের সাথে তোমার দেখা হয়েছিল, সেদিন তুমিও তো তার অজানাই ছিলে। তো তুমি যেমন হরিণের বন্ধু হয়ে উঠতে পেরেছো, তেমনি আমিও বন্ধু হয়ে উঠতে পারবো। তো তখন হরিণ বলল, আহ, দিয়ে হরিণ তখন বলছে যে, আচ্ছা ঠিক আছে, ঝগড়া করো না। হ্যাঁ, তো এসো, আমরা তিনজন একসাথে মিলেমিশে বন্ধুর মতো থাকবো, একসাথে বাস করব বন্ধু হয়ে। তো কাক বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। তারপর সকাল হলো, সকালবেলায় যে যার ইচ্ছা মতো যে যেদিকে ঘুরতে যাবে ঘুরতে চলে গেল। তো এরকম একদিন সকালবেলায় কাক অন্য অন্যদিকে চলে গেলে, কাক অন্য জায়গায় ঘুরতে গেলে শৃগাল হরিণকে ডেকে বলছে যে, এই বনের একটা দিকে একটা শস্য ক্ষেত আছে, তো চলো, তোমাকে সেই শস্য ক্ষেতটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, সেখানে তুমি পেট ভরে খেতে পারবে, অনেক শস্য খেতে পারবে। তো শৃগালের সঙ্গে সেই হরিণটা ওই শস্য ক্ষেত দেখতে গেল। তো সেখানে গিয়ে সে প্রতিদিন, মানে হরিণটাকে দেখিয়ে দিয়ে আসলো শৃগাল। এবার হরিণ প্রত্যেক দিন কি করে, সেই শস্য ক্ষেতে যায়, শস্য খেয়ে চলে আসে। তো এরকম কয়েকদিন হতে হতে হরিণটা ওই শস্য ক্ষেতের যে মালিক, তার চোখে পড়ে গেল। হ্যাঁ, সে প্রত্যেক দিন ফসল খেয়ে চলে যাচ্ছে। তো এবার মালিক কি করলো, মালিক ওই ক্ষেতে জাল বিছিয়ে রেখে দিল। তো হরিণ সেখানে যখন আবার ফের পরের দিন খেতে গেল, জাল বিছিয়ে রেখে দেওয়ার পর পরের দিন যখন আবার খেতে গেল, তখন ওই জালে আটকা পড়ে গেল। তো এবার সে তখন ভাবতে লাগছে যে, হরিণ তখন ভাবছে যে, কোনো বন্ধু ছাড়া আমাকে এই মরণ জাল থেকে কে বাঁচাবে? তো সেই সময়তেই শৃগাল ওখানে উপস্থিত হলো। তো শৃগাল তো ভীষণ খুশি, হ্যাঁ, সে মহা খুশি, সে যে আমার চালাকির ফল পেয়েছি। হ্যাঁ, তো মানে খুব তাড়াতাড়ি তার ইচ্ছা পূরণ হবে, হরিণের মাংস খেতে পারবে।
হ্যাঁ, ও ভাবছে কি যে ওকে যখন কাটা হবে তখন ওর ওই রক্ত মাংস সহ যে হাড়গোড়গুলো সেগুলো তো আমি নিশ্চয়ই পাবো। শৃগাল এগুলো ভাবছে। তো হরিণ তাকে দেখতে পেয়ে খুশি হলো যে আমার বন্ধুকে পেয়েছি। তো ও বলছে যে বন্ধু, শিগগির আমার এই বাঁধনগুলো কেটে দাও, আমাকে বাঁচাও। তো শৃগাল চালাকি করে বলছে যে বন্ধু, এই ফাঁদ তো চামড়ার দড়ি দিয়ে তৈরি। তো আজকে তো রবিবার, আর রবিবার তো আমি নিরামিষ খাই। তো চামড়ায় মুখ দিতে তো পারবো না, তো তুমি চিন্তা করো না, আমি কাল সকালে এসে যা করার করবো, আমি কাল সকালে কেটে দেবো। এই বলে শৃগাল সেখান থেকে চলে গেল। এদিকে কাকটা সন্ধেবেলায় বাসায় ফিরে দেখছে হরিণ এখনো ফেরেনি। তো হরিণ ফেরেনি দেখে সে এদিক ওদিক খুঁজতে খুঁজতে হরিণকে এরকম অবস্থায় দেখতে পেলো, যে জালে বন্দি হয়ে আছে এরকম অবস্থায় কাক ওকে দেখতে পেলো। দিয়ে দেখে জিজ্ঞেস করছে যে এ কি বন্ধু, তোমার এরকম অবস্থা হলো কি করে, কে করেছে এরকম অবস্থা? তো হরিণ তখন বলল যে বন্ধু, তোমার কথা না শোনার ফলই আমি পাচ্ছি। কাক জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে ওই দুষ্ট শিয়ালটা কোথায় গেল? তো হরিণ বলল, আছে এই আশেপাশে কোথাও লুকিয়ে আছে, আমার মাংস খাওয়ার লোভে নিশ্চয়ই আশেপাশে কোথাও লুকিয়ে আছে। তো তারপর সকাল হয়ে গেল। এবার সকাল হলে কাক দেখছে যে ওই ক্ষেতের মালিক সে একটা লাঠি নিয়ে আসছে। হ্যাঁ, লাঠি নিয়ে ওই হরিণকে মারতে আসছে। তো তখন কাক হরিণকে বুদ্ধি দিল যে বন্ধু, তুমি এক কাজ করো, তুমি তোমার নিঃশ্বাস বন্ধ করে পেটটাকে ফুলিয়ে পাগুলো টান টান করে মরার মতো শুয়ে থাকো। হ্যাঁ, আর আমি ঠোঁট দিয়ে তোমার চোখ ঠুকরাতে থাকছি। তো তারপরে যেই আমি কা কা করব তুমি অমনি ছুটে পালাবে, এখান থেকে দৌড়ে ছুটে পালাবে। তো হরিণ কাকের কথা মতো মরার মতো ওখানে পড়ে রইল। এবার হরিণকে এরকম অবস্থায় দেখে ক্ষেতের মালিকও খুশি হয়ে গেল যে যাক, আমাকে আর আম, একে মারতে হলো না, এ নিজেই মরে পড়ে আছে। এই বলে সে হরিণের বাঁধনটা, মানে ক্ষেতের মালিক হরিণের বাঁধনগুলো কেটে দিল, জালগুলো কেটে দিল। দিয়ে জালটা কেটে দিয়ে গোটাতে লাগছে। তো তারপর ক্ষেতের মালিক যেই একটু দূরে সরে গেল, কাক তখন কা কা করলো। আর ওই কাকের কা কা শব্দ শুনে হরিণ সেখান থেকে চট করে ছুটে পালিয়ে গেল। তো ক্ষেতের মালিক তখন ওই হরিণকে ছুটে পালাতে দেখে রাগের মাথায় তার হাতে যে লাঠিটা ছিল, যে লাঠি দিয়ে হরিণকে মারবে বলে নিয়ে আসছিল, সেই লাঠিটা ছুঁড়ে মেরে দিয়েছে হরিণের দিকে। কিন্তু ওই লাঠিটা হরিণের গায়ে না লেগে শৃগালের গায়ে গিয়ে লাগলো। দিয়ে শৃগাল কি হলো, সেই লাঠির আঘাতে শৃগাল মারা গেল। এটাই হচ্ছে গল্প। হ্যাঁ। তো এই যে গল্পটা আমি তোমাদের বললাম, এই গল্পটা হিতোপদেশের গল্প। হিতোপদেশ নামে একটা বই আছে, নারায়ণ শর্মা রচিত। হিতোপদেশ নামে একটা সংস্কৃতের বই আছে, সেই বইতে এই গল্পটা আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। তো এই গল্প থেকে তোমরা কি শিখলে? কি শিখলে বলো তো? এটা একটা নীতিমূলক গল্প, এই গল্প থেকে তোমরা কি শিখলে? এই গল্প থেকে এটাই আমরা শিখতে পারি যে খারাপ লোকেদের সাথে কি কখনো বন্ধুত্ব করতে নেই। হ্যাঁ, দেখো একটা শ্লোক বলছি, একটা সংস্কৃতের শ্লোক আছে। শ্লোকটা কি বলছে? দুর্জনেন সমম সখ্যম, তোমরাও বলবে, দুর্জনেন সমম সখ্যম প্রীতিম চাপি ন कारयेत्, प्रीतिं चापि न कारयेत्, उष्णो दहति चाङ्गारः, शीतः कृष्णायते करम्। कि दुर्जनेन समं सख्यं प्रीतिं चापि न कारयेत्, उष्णो दहति चाङ्गारः, शीतः कृष्णायते करम्। दुर्जनेन समं सख्यं প্রীতিম চাপি না কারয়েত, দুর্জনের সঙ্গে বন্ধুত্ব এবং প্রীতির কখনোই করা উচিত নয়।
উষ্ণ চাঙ্গারহ দহতি, উষ্ণ যেমন অঙ্গার, হ্যাঁ অঙ্গার মানে হচ্ছে কয়লা, ঠিক আছে, কয়লা গরম, গরম অবস্থায় থাকলে কি হয়, পুড়িয়ে দেয়। শীতঃ করম কৃষ্ণায়তে, যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন কি হয়, ঠান্ডা অবস্থায় হাতে কালো দাগ লাগায়। অর্থাৎ কি, দেখো দেখো দুর্জনের স্বভাব কেমন হয়। দুর্জনের স্বভাব, দুর্জন ব্যক্তি স্বভাবতই কি হয়, কুবুদ্ধি সম্পন্ন হয়, হ্যাঁ খারাপ হয়, হিংসুটে হয়, তারা কখনোই কারোর ভালো চায় না। হুম, তাই তো। তো এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা কিন্তু খুব বিপজ্জনক, ঠিক আছে, কারণ তার আচরণে সব সময় দেখবে কিছু না কিছু উম, ক্ষতি, কিছু কিছু না কিছু খারাপ জিনিস লুকিয়ে থাকে, কিছু কারোর না কারোর ক্ষতি করার একটা প্রবণতা লুকিয়ে থাকে। তো শ্লোকে দেখো, শ্লোকে দুর্জনের সঙ্গে, দুর্জন ব্যক্তির সঙ্গে অঙ্গার অর্থাৎ কয়লার উপমা করা হয়েছে। কেন করা হয়েছে, দেখবে উষ্ণ অঙ্গার অর্থাৎ গরম কয়লা যখন স্পর্শ করবে তখন কি হয়, হাতটা পুড়ে যাবে, যদি গরম কয়লা হাতে নাও তাহলে হাত পুড়ে যাবে। সেই রকমই দুর্জন ব্যক্তি যখন রেগে থাকে, রাগান্বিত অবস্থায় থাকে, তখন কি হয়, তারা সরাসরি ক্ষতি করে, সরাসরি অপকার করে, শত্রুতা করে। হ্যাঁ, আবার বলছে শীত অঙ্গার অর্থাৎ যখন ঠান্ডা অবস্থায় থাকে, ঠান্ডা কয়লা বাইরে থেকে দেখে মনে হবে এটা তো কিছুই খারাপ, এতে তো কিছু হবে না, নিরীহ, হ্যাঁ মনে হলেও কি হয়, যখন হাতে নেবে হাতে কি হয়, কালো দাগ লেগে যায়, তাই তো। তো সেই রকম দুর্জন ব্যক্তিও যদি চুপচাপ থাকলেও তার সঙ্গ বা তার প্রভাব থেকে কি হয় বলো তো, যারা স্বজন ব্যক্তি ভালো মানুষ, তাদের মনে, তাদের মাথায় কুপ্রবৃত্তির জন্ম নেয়, ঠিক আছে, কুচিন্তা ভাবনা জন্ম নেয়, তারাও খারাপের দিকে চলে যায়, তাদের ধীরে ধীরে চরিত্র নষ্ট হয়ে যায়। তো সুতরাং বাহ্যিক শান্ততা মানেই যে সেটা নিরাপদ তা কিন্তু নয়। হ্যাঁ, মানে অনেক সময় কেউ ভাবতে পারে যে এই মানুষটা তো শান্ত আছে, এই মানুষটা এখন ভালো হয়ে গেছে, এর সাথে আহ, মিশলে ক্ষতি হবে না, কিন্তু সেই শান্ত দুর্জনও কিন্তু অন্ধকারে বিষ ছড়াতে পারে, বুঝতে পারলে তো। তার চিন্তা, তার কথা, তার আচরণ কি অজান্তেই মানুষকে মানে ভুল পথে নিয়ে যায়, ঠিক আছে। আর এই কুসঙ্গের প্রভাব দেখবে চিরস্থায়ী হয়ে যায়, কিছুতেই খারাপ জিনিসটা এই একবার কয়লার কালো ছাপ হাতে লেগে গেলে যেমন তা সহজে উঠতে চায় না, তেমনি দুর্জনের প্রভাবেও কোনো ভুল ধারণা বা খারাপ অভ্যাস যদি আমাদের মাথায় ঢুকে যায় না, সেটা খুব একটা সহজে মোছা যায় না, সেটা মোছা কঠিন হয়ে পড়ে। তাই সবসময় কি হতে হবে, সচেতনভাবে বিচার বুদ্ধি বিবেচনা করে, হ্যাঁ বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে কাকে তুমি বন্ধু হিসেবে আহ, নির্বাচন করছো সেটা দেখতে হবে, ঠিক আছে। কারো চেহারায় বা কথায় বা তার সাময়িক একটা ভালো ব্যবহারেই কাউকে মানে তাড়াতাড়ি বিশ্বাস করে নেওয়া উচিত নয়, ঠিক আছে। চরিত্র যাচাই করতে হয়, মানে সে কেমন সেটাকে ভালো করে বুঝতে হয়। হ্যাঁ, দেখবেন নীরব শান্ত দুর্জনও কিন্তু এত- মানে এতটাই ক্ষতিকারক হয় যতটা রেগে গেলে একজন খারাপ মানুষ তোমার ক্ষতি করে দিতে পারে। বরং যারা নীরব দুর্জন হচ্ছে আরো বেশি ক্ষতিকারক। যদি তুমি জানো যে এ খারাপ, তুমি তার থেকে দূরে থাকতে পারবে, কিন্তু যাকে তুমি ভাবছো এ খারাপ নয়, সে মানে সে যদি শান্ত হয়ে থাকে, হ্যাঁ সে যদি ভিতরে ভিতরে তোমার ক্ষতি চায়, তাহলে সেটা আরোই মানে ক্ষতির কারণ হয়ে যায়, ক্ষতি হয়ে যায় তাতে। তাই সব সময় বিচার বিবেচনা করে তারপরে বন্ধু নির্বাচন করতে হয়, ঠিক আছে। এই শ্লোকটা তোমরা লিখে নাও। আহ, আমরা নেক্সট দিন আর একটা আমি এই প্রসঙ্গেই শ্লোক বলবো, সেটা পরের দিন বলবো, আজকে এই শ্লোকটা একটু লিখে নাও। টাইম শেষ হয়ে এসছে, একটু তাড়াতাড়ি লিখে নাও 1 মিনিটের মধ্যে। এবং এই শ্লোকগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে মাঝে মধ্যে বলে। সংস্কৃত শ্লোক তো একটু অসুবিধা হবে পড়তে, কিন্তু বারবার পড়লে দেখবে হয়ে যাবে। হুম।
আজকের ক্লাসটা এতটাই। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তোমরা অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দিও।